সুযোগ পেলেই বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালির হদিশ পাওয়া বেশ কঠিন। আর গন্তব্য যদি হয় পাহাড়, তাহলে তো আর কথাই নেই। পাহাড়ের প্রসঙ্গ উঠতেই প্রথমেই বাঙালির মস্তকে টোকা দেয় দার্জিলিংয়ের কথা। তবে অনেকেই ইদানিং দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলিতে বেড়াতে বেশি পছন্দ করেন, আর সৌভাগ্যবশত আমিও তাদের মধ্যেই একজন। তাই ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য সেই নিরিবিলির খোঁজে আজ দুই বন্ধুতে পাড়ি দিয়েছি দার্জিলিংয়ের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে। দার্জিলিংয়ের বিজনবাড়িতে রয়েছে পাহাড় ঘেরা একটা গ্রাম আলেটার, যে গ্রামে রয়েছে মাত্র একটাই হোমস্টে। পাহাড়ের খাঁজ দিয়ে বয়ে গিয়েছে রঙ্গিত নদী। সবুজে ঘেরা এই গ্রামে রয়েছে মায়াবী এক নিস্তব্ধতা। রাতে কান পাতলেই শুনতে পাবেন নানা রকম পোকামাকড়ের ডাক। কোলাহলমুক্ত উত্তরবঙ্গের এই প্রান্তে দেখা মিলবে নাম না জানা অজস্র পাখির। রাত্রিবাস হবে দুর্দান্ত কাঠের কটেজে, আর সঙ্গে থাকবে এলাহি সব খাওয়া দাওয়া। আর এই পুরো গল্পে স্পেশাল অ্যাপিয়ারেন্সে যোগ দেবে বৃষ্টি, যার জন্য এই গল্প হয়ে উঠবে আরও বেশি রোমাঞ্চকর। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। আমাদের শহর মুর্শিদাবাদে তখন কাঠ ফাটা গরম, তাই ঠিক করলাম শীতের আমেজ নিতে একটু পাহাড়ে যাব। তবে এবার একটু অফবিট জায়গায়, একটু আনকমন জায়গায়। সেই মতো অনেক ইন্টারনেট ঘেটে একটা দুর্দান্ত জায়গার খোঁজ পেয়ে গেলাম। এক 5961 কামরূপ এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে চলছে। আকাশের কালো মেঘ জানান দিচ্ছে পশ্চিমবঙ্গে অকাল বর্ষার আগমন। ট্রেন থেকে নেমে দেখলাম দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। রাজভাইকে আগে থেকেই বলে রেখেছিলাম। দুগ্গা দুগ্গা বলে গাড়ি ছুটে চলল শিলিগুড়ির ওপর দিয়ে। শুকনার এই রাস্তা আমার বড্ড প্রিয়। শীত, গ্রীষ্ম, বর্ষা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে এই রাস্তার সৌন্দর্য। শুনলাম কদিন ধরে বড্ড বৃষ্টি হয়েছে এদিকে, তাই প্রকৃতিও গাঢ় সবুজ রঙের মেকআপ করতে শুরু করে দিয়েছে। এত সুন্দর রাস্তা দেখে একটা গান বারবার মাথায় আসছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মহেশ বলে একটা রেস্তোরাঁতে গাড়ি এসে থামলো। অর্ডার করলাম 2 প্লেট ভেজ মোমো। এই রেস্তোরাঁর লোকেশনটা কিন্তু দুর্দান্ত। মোমো কি খাবো, আমার তো সবুজ পাহাড় দেখেই পেট ভরে গেছে। রোহিণীর রাস্তায় তখন মেঘেদের আনাগোনা, তার মধ্যে দিয়েই ছুটে চলেছে আমাদের গাড়ি। এনজিপি থেকে আলেটারের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। গুড মর্নিং কার্শিয়াং থেকে। আজ যাচ্ছি বিজনবাড়ি। বিজনবাড়ির ছোট্ট একটা জায়গা বা গ্রাম বলতে পারেন, আলেটার। এখান থেকে মানে এনজিপি থেকে আলেটারের দূরত্ব 107 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টাও লেগে যেতে পারে, জানি না এখনো রাস্তার অবস্থা। তবে শুনেছি খুব খারাপ। আগামী 5-6 দিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে, তাই রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। চলুন দেখা যাক কি হয়, কতক্ষণে পৌঁছায়। আজ ওয়েদার কিন্তু প্রচণ্ড ফগি, মানে মনে হচ্ছে বর্ষাকালে চলে এসেছি, অথচ মে মাস দেখেই মনে হচ্ছে না। এরপর একে একে সোনাদা কার্শিয়াং পার করে চলে এলাম ঘুম। এখান থেকে আমরা বাঁ দিক দিয়ে যাব। ঘুম থেকে যে রাস্তাটা বাঁ দিকে চলে গেল লেপচা জগৎ মিরিকের দিকে, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি এখন। লেপচা জগতের অনেকটাই আগে একটা ডান দিকে রাস্তা চলে যাবে, সেই দিক দিয়ে আমরা যাব আজকে বিজনবাড়ি।
এই যে দেখুন সামনে বিজনবাড়ির বোর্ডটা দেওয়া। এবার ডান দিকে ঢুকে যাবো, সোজা চলে গেল লেপচা জগৎ মিরিক, আর এই ডান দিকে ঢুকে গেলাম বিজনবাড়ি। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজ তো ফগি ওয়েদার, কিছুই দেখা যাবে না, কিন্তু যখন ঝেপি এসেছিলাম না, দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। এই আমরা চলে এলাম বিজনবাড়ি। এই হচ্ছে বিজনবাড়ি বাজার। সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঝেপির দিকে, আর আমরা ডান দিক দিয়ে যাব। এই রাস্তা দিয়েই 2023-এ মেগিতার গেছিলাম। আলেটারের যত কাছে এগিয়ে আসছি প্রাকৃতিক সৌন্দর্য ততই বেড়ে চলেছে, আর সাথে পাল্লা দিয়ে রাস্তাও খারাপ হচ্ছে। আমরা শুরু করেছিলাম সেই 6:30, এখন বাজে প্রায় 12টা, এখনো পৌঁছাতে পারিনি। রাস্তার অবস্থা এত খারাপ, কি বলবো, মে মাসে রাস্তার এত অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি ভাবিনি। প্রচণ্ড কাদা রাস্তায়, জানি না শেষ অবধি পৌঁছাতে পারবো কিনা। হোমস্টে থেকে প্রায় 3 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, এরপর আর গাড়ি যাবে না। হোমস্টে থেকে গাড়ি আসছে 4x4, সেই 4x4-এ আমাদের যেতে হবে। এখান থেকে বলছে রাস্তা খুবই খারাপ, আগে আরও খারাপ আছে, তাই এই ছোটো গাড়ি উঠবে না। মার্শালের এই 4x4 করে হেলতে দুলতে এগিয়ে যাচ্ছি হোমস্টের দিকে। শেষের রাস্তাটুকু খুবই খারাপ, আর বৃষ্টিতে মাটির রাস্তা আরও খারাপ হয়ে গেছে। সুদীর্ঘ 6 ঘন্টা যুদ্ধের পর অবশেষে এসে পৌঁছালাম ভার্না কিকোস্টে। এটাই গ্রামের একমাত্র হোমস্টে। আজ আমরা থাকবো এই এ লাইন কটেজে। রুমের ইন্টেরিয়ার পুরোটাই কাঠের। রয়েছে একটা কুইন সাইজ বেড, পাশে একটা ছোট্ট টেবিল, এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর সাথে কম্বল বালিশ তো আছেই। এদিকে আছে একটা ইলেকট্রিক কেটেল, সঙ্গে দেওয়া আছে চা কফি বানানোর সরঞ্জাম। বাথরুমে গিজার আছে। এই হোমস্টেতে দুটো এ লাইন কটেজ ছাড়াও দুটো বড় বড় রুম আছে, সেগুলোতেও ইন্টেরিয়ার কাঠের। ফ্যামিলি নিয়ে আসলে এই ঘরে থাকতে পারবেন। লাঞ্চ করতে চলে এলাম হোমস্টের সব থেকে সুন্দর জায়গায়। ভেতরেও ডাইনিং টেবিল আছে, কিন্তু আমাদের এই জায়গাটা বেশি ভালো লেগেছিল। মেনুতে ছিল ভাত, সবজি, ডাল, আলু সেদ্ধ মাখা, আলু ভাজা, ফুলকপির তরকারি, স্যালাড আর পাঁপড়। রান্না বেশ ভালোই ছিল। যারা ননভেজ খাবেন তাদের জন্য দুপুরে ডিম আর রাতে চিকেন থাকবে। হোমস্টের এক ক্ষুদে সদস্য এসে আদর খাওয়ার আবদার করলো, আর দেবারতী সেই আবদার ফেলতে পারিনি। ভালোবেসে ওর নাম দিয়েছিলাম টুগুস। আমরা যতক্ষণ ছিলাম আমাদের সাথেই থেকেছে, আমাদের পথ দেখিয়ে ওর গ্রাম ঘুরিয়েছে। দেবারতীকে যখন জিজ্ঞেস করি তোর পাহাড়ে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে রে, উত্তরে বলে, এই যে দেখতেই তো পাচ্ছিস। ভেবেছিলাম গ্রামটা একটু ঘুরে দেখব, কিন্তু তা করতেই মেঘ এসে ঘিরে ধরল গোটা এলাকাটা। মেঘে ঢাকা আলেটার আরও বেশি মায়াবী হয়ে উঠল। এক কোনায় রয়েছে বিশাল বড় একটা ধ্যানমগ্ন মহাদেবের মূর্তি, যা এই হোমস্টের শোভাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
বিজনবাড়ি মানেই কিন্তু স্কোয়াশ। গোটা দার্জিলিংয়ে এই বিজনবাড়িতেই কিন্তু সব থেকে বেশি স্কোয়াশ চাষ হয়। যেদিকে চোখ যাবে শুধুই স্কোয়াশের মাচা চোখে পড়বে। এখন টুগুস তার বন্ধুদের সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছে। বন্ধুর পাশে বসে আবার পোজ দিয়ে ছবিও তুলল। কটেজের সামনে দেখা পেলাম এক নাম না জানা পাখির। তবে মাঝে মধ্যেই ওকে দেখতে পেতাম, হয়তো এখানেই থাকে। সামনে রয়েছে খুব সুন্দর দুটো দোলনা, যেখানে বসে দোল খেতে খেতে আর মেঘেদের খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাবে। দোলনার সামনে আছে বনফায়ারের ব্যবস্থা আর কাঠের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে বসার জায়গা। হোমস্টের পেছন দিকে অনেক কাঠ কেটে রাখা আছে। বনফায়ারের সময় এই কাঠই ব্যবহার হয়। এই অঞ্চল এত গাছগাছালিতে ভর্তি হওয়ায় এখানে দেখা মিলবে অনেক রকম পোকামাকড়ের, যদিও এরা আমাদের খুব একটা ক্ষতি করে না। আর এখানে এত রঙের ফুল গাছ রয়েছে যে পোকামাকড় আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। এটা কিচেন কাম ডাইনিং রুম, আর ওপরে আছে ড্রয়িং রুম। এখানে অনেক বই আর ইনডোর গেমস আছে, তাই সাথে বাচ্চা কাচ্চা আসলেও কিন্তু তাদের সময় অনায়াসেই কেটে যাবে এখানে। দোলনায় দোল খেতে খেতে দেখলাম আলেটারের আকাশে তখন কালো মেঘ। কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামলো। দূরে কোথাও থেকে এক পাখির অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। শুনেছি পাহাড়ে সন্ধ্যা ঝুপ করে নামে, আজ তা অনুভব করলাম। সন্ধ্যা হতেই আরো জোরে বৃষ্টি নামলো। কটেজের সামনে বসেই বৃষ্টির রূপ রস গন্ধ উপভোগ করছিলাম। তা করতেই দিয়ে গেল সন্ধ্যের চা আর পেঁয়াজের পকোড়া। এখন সন্ধ্যে 7টা বাজে। যখন থেকে এসছি তখন থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, মে মাসে এসেছি মনে হচ্ছে না। বৃষ্টির জন্য পাহাড়ের রাস্তার অবস্থা এখন খুবই খারাপ। বৃষ্টি হলেও তো আর ঘরে বসে থাকা যায় না, তাই ছাতা নিয়ে যেটুকু সম্ভব। তবে রাস্তাঘাট কিন্তু, মানে এখানকার রাস্তাঘাট আর কি, খুবই পিচ্ছল হয়ে আছে। এ দেখুন, এখানে এসে যেটা জানলাম যে কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তবে একটা কথা কি বলুন তো, বৃষ্টি হচ্ছে বলে কিন্তু মন খারাপ করে লাভ নাই। বৃষ্টিতেও কিন্তু দারুণ লাগছে জায়গাটা। বৃষ্টি কমতেই আবার বেরিয়ে পড়লাম। সন্ধেবেলা এই জায়গা আরো মায়াবী হয়ে উঠেছিল। পুরো হোমস্টেতে আলোর ব্যবহার খুব সুন্দর, আর প্রতিটা কোণা খুব সুন্দর করে নিপুণ হাতে সাজিয়েছে। দূরের আকাশ এখন অনেকটাই পরিষ্কার। নিচের এই অংশটা হচ্ছে সিকিমের জোরথাং।
আর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হীরের মতো ঝলমলে দার্জিলিং শহরকে। কিছুক্ষণ পরে ডিনার করতে এলাম। ভেতরেই খেতে দিচ্ছিল, কিন্তু আমরা বললাম বাইরে খাবো। আমাদের এই জায়গাটা বেশি ভালো লেগেছিল। মেনুতে ছিল রুটি, বেগুনের সবজি, ছোলার ডাল, সয়াবিন আর পায়েস। আজকের এই সকাল একদমই অন্যরকম। ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দে। এরকম সকাল কি আর আমাদের জীবনে রোজ রোজ আসে বলুন? আজ না আছে কাজের চাপ, না আছে অফিস যাওয়ার তাড়া। আজ শুধুই আমরা আর পাহাড়। কটেজ থেকে বেরিয়েই আমার চোখ আটকে গেল ওই ছুঁচলো পাহাড়টার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে মাউন্ট নার্সিংয়ের গায়ে সূর্যের প্রথম স্পর্শ এসে পড়েছে। কি মায়াবী, কি মনোমুগ্ধকর সেই দৃশ্য। গ্রামে তখন অতটাও আলো ফোটেনি, হোমস্টের আলো তখনও জ্বলছে। টুগুস তার গ্যাংয়ের লোকেদের নিয়ে আমাদের একটু আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। পূব আকাশের রক্তিমাভা ক্রমেই আরো উজ্জ্বল হয়ে উঠছে। ওদিকে সিকিমের পাহাড় ধীরে ধীরে আলোকিত হচ্ছে। গুড মর্নিং অ্যালেটার থেকে। গতকাল প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন সূর্য উঠছে, সকাল সকাল উঠে পড়েছি, দারুণ লাগছে। কাল যখন এলাম তখন কিন্তু আশেপাশের জায়গাটা পুরো মেঘে ঢেকেছিল, কিন্তু এই এখন ওয়েদার ক্লিয়ার হওয়ার পর বুঝতে পারছি যে জায়গাটা আসলে কত সুন্দর। দূরের পুরো সিকিমের পাহাড় সম্পূর্ণ দেখা যাচ্ছে, আর একটু পরেই সূর্য উঠবে, দারুণ লাগছে। বাড়ির আর এক সদস্যকে দেখলাম বেশ মন খারাপ করে বসে আছে। বাকিদের খেলাধুলা করতে দেখে তারও ইচ্ছা হচ্ছে খেলতে। তবে দেখলাম তাকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যদিও বেঁধে রাখার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। চা খেয়ে দুই বন্ধুতে পাহাড়ের রাস্তা ধরে হাঁটতে বেরোলাম। পাহাড়ে গেলে সবসময় চেষ্টা করবেন একটু সকাল সকাল উঠতে, উঠে পায়ে হেঁটে প্রকৃতির রূপ রস গন্ধ উপভোগ করতে। পিচের রাস্তার থেকে আমার ওই পাথুরের রাস্তা বা মাটির রাস্তা অনেক বেশি পছন্দ। আসলে র নেচারের স্বাদটাই আলাদা। ভোরের ওই নরম আলোতে ওই পাথুরের রাস্তা আমার বড্ড মায়াবী লাগে। হোমস্টের পাশের রাস্তা দিয়ে এখন যাচ্ছি খোলা মাঠের মতো একটা জায়গায়। এর নামেই গ্রামের নাম হয়েছে আলেটার। টার মানে খোলা জায়গা। মাঠের পর শুরু হচ্ছে ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো মাটি স্পর্শ করার তেমন সুযোগই পায় না।
আমাদের জঙ্গলে ঘুরতে দেখে টুকুস এসে হপ্তা উসুল করে গেল। জলকাদার মধ্যে দেখতে পেলাম ব্যাঙে প্রচুর ডিম পেড়েছে। এই হোমস্টে বানাতে গিয়ে একটা গাছও কাটা হয়নি, যার কারণে এখানকার রুমগুলো থেকে কোনো ভ্যালি ভিউ পাওয়া যায় না। যদিও এই ন্যাচারাল ব্যাপারটাই আমাদের বেশি ভালো লেগেছে। আজ ব্রেকফাস্টে দিয়েছে স্যান্ডউইচ আর কলা। ব্রেকফাস্ট করে আবার ঘুরতে বেরোলাম। যেতে যেতে একটা সুন্দর দোকান চোখে পড়ল। প্রথমে ভাবলাম এটা কোনো গাছের নার্সারি, কিন্তু না, এই ফুল গাছগুলো দিয়ে তারা বাড়ি সাজিয়েছেন। মেঘ সরিয়ে আবার উদয় হলো মাউন্ট নার্সিং। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু ওয়েদার একটু ভালো থাকলেই কাঞ্চনজঙ্ঘার পাশের শৃঙ্গগুলো যেমন পান্ডিম নার্সিং দেখতে পেয়ে যাবেন। হোমস্টের সেই বাঁধা কুকুরটা কোনোভাবে পালিয়ে এসে টুকুসের সাথে খেলা শুরু করেছে। ফেরার পথে চোখে পড়ল রডোডেন্ড্রন গাছ। কয়েকদিন টানা বৃষ্টির কারণে বেশিরভাগ ফুল ঝরে গেছে। এই হোমস্টেতে থাকা খাওয়া মিলিয়ে খরচ পড়বে জনপ্রতি 1850 টাকা। এটা গ্রামের একমাত্র হোমস্টে, তাই আর অন্য কোথাও থাকার ব্যবস্থাও নেই। এনজিপি থেকে আলেটার আসার জন্য ছোট গাড়ির ভাড়া পড়বে 5000 টাকা আর বড় গাড়ি 6000 টাকা। তবে এদিকে রাস্তাঘাট খুব খারাপ, তাই চেষ্টা করবেন বড় গাড়ি নিয়ে আসার। আর একটা কথা বলে রাখা খুব প্রয়োজন, যারা ছোট গাড়ি বা বড় গাড়িতে আসছেন তাদের গাড়ি কিন্তু হোমস্টে থেকে 1-1.5 কিলোমিটার আগেই রাখতে হবে। তারপর সেই 1.5 কিলোমিটার রাস্তা হোমস্টের গাড়িতে যেতে হবে এবং যাওয়া আসার জন্য খরচ পড়বে প্রায় 1200 থেকে 1500 টাকা। এবার বিদায়ের পালা। জায়গাটা আমাদের এত সুন্দর লেগেছিল যে একটা দিনে ঠিক মন ভরল না। যারা প্রকৃতির কোলে একটু নির্জন জায়গার সন্ধান করছেন, দুদিনে ছুটি কাটানোর জন্য এই আলেটার পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। আর এদিকে ট্যুরিস্ট কিন্তু অনেকটাই কম আসে। আসার আগে টুকুসকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বললাম আবার আসবো। মাত্র কয়েক ঘন্টায় ওর সাথে আমাদের যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, সেটা ওই ছেড়ে যাওয়ার সময়তেই টের পেলাম। ভালো থাকিস টুকুস। এতক্ষণ অবধি যদি এই গল্প শুনছেন তাহলে একটু কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।